নমস্কার। তথ্য তত্ত্বে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আজ 21শে ফেব্রুয়ারি, শনিবার। আজ দিনের গুরুত্বপূর্ণ অনেকগুলো খবর রয়েছে এবং সেই খবরগুলো একে একে জানাবো আপনাদের। একদম প্রথমেই আপনারা জানেন যে গতকাল শুক্রবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলা ছিল এবং সেই মামলায় রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে যে সংঘাতের আবহ, তাতে যথেষ্ট বিরক্ত সুপ্রিম কোর্ট এবং সেই কারণে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ওপরেই ন্যস্ত করা হয়েছে এই দায়িত্ব। বিচার বিভাগীয় আধিকারিকদের মাধ্যমে এই কাজটি হবে। প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই বিষয়ে নেতৃত্ব দেবেন। আজ দুপুরবেলা প্রধান বিচারপতির নেতৃত্বে দুপক্ষ বৈঠকে বসবে। বৈঠক হবে কলকাতা হাইকোর্টে। দুপক্ষ মানে কারা? একদিকে রাজ্য সরকার, অন্যদিকে নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচনী আধিকারিক, মুখ্য নির্বাচনী আধিকারিকে যিনি রয়েছেন মনোজ আগরওয়াল, তিনি যেমন থাকবেন সিইও, তার পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে থাকবেন মুখ্য সচিব, থাকবেন রাজ্য পুলিশের মহানির্দেশক, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, থাকবেন অতিরিক্ত সলিসিটর জেনারেল, অ্যাডভোকেট জেনারেল। এদের সকলকে বৈঠকে বসতে নির্দেশ দেওয়া হয়েছে। কেন এই নির্দেশ? তার কারণ যাতে 28শে ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত তালিকা ঘোষণা করা যায়। তার জন্য যা যা করণীয়, তথ্যে অসঙ্গতি মেটানোর ক্ষেত্রে কি কি করতে হবে, কতজনকে নিয়োগ করার ক্ষেত্রে কি কি বিষয়গুলো মাথায় রাখতে হবে, সমস্ত বিষয়ে আজ আলোচনা হবে কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতি নিজে উপস্থিত থাকবেন এবং এই দুপক্ষের এই সমস্ত শীর্ষস্থানীয় পদাধিকারীরা উপস্থিত থেকে এই বিষয়ে একটি সুরাহার রাস্তা, যে সংঘাতের আবহ তৈরি হয়েছে, যে সমস্ত জটিলতাকে কেন্দ্র করে সেই জটিলতা এড়াতে কি কি করণীয় সেই বিষয়ে একটা সিদ্ধান্ত হবে। এটা গেল একদম দিনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর। কারণ সাম্প্রতিক অতীতে আমার এই 27 বছরের জীবনে মনে পড়ছে না যে প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টে একটি বৈঠক বসছে, সেখানে কোনো মামলার শুনানি নয়, কলকাতা হাইকোর্টে একটি বৈঠক বসছে, দুটি সাংবিধানিক প্রতিষ্ঠানের বিষয়ে ঝামেলা মেটানোর জন্য একটি বৈঠক হচ্ছে এবং সেই বৈঠকের নেতৃত্বে রয়েছেন প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের। ফলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বৈঠক। দ্বিতীয় বিষয়, আজ দক্ষিণ 24 পরগনার আমতলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচি দলীয় অভ্যন্তরের সাংগঠনিক কর্মসূচি, সেখানে তিনি কথা বলবেন। কিন্তু এই কর্মসূচিটা হঠাৎ করে এত গুরুত্বপূর্ণ কেন? কারণ মনে করা হচ্ছে, যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল যে 22 অথবা 23 রবি অথবা সোমবার প্রতীকুর রহমান তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন। সেটা মনে করা হচ্ছে যেহেতু আজকে প্রতীকুর রহমানের জেলা দক্ষিণ 24 পরগনা এবং সেই জেলাতেই কর্মসূচি উপলক্ষে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফলে তার হাত ধরে আমতলাতেই তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগদান করতে পারেন প্রতীকুর রহমান। এটাও একটা চর্চার বিষয়। আমাদের রাজ্যে যেমন 28 তারিখ চূড়ান্ত ভোটার তালিকার ঘোষণা হবে এবং 21 তারিখ হচ্ছে গিয়ে এই বিষয়ে সর্বশেষ তারিখ, এবং কেরালার ক্ষেত্রে চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা হতে চলেছে শনিবার দিন 28শে ফেব্রুয়ারি আমাদের রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। জাতীয় খবরের দিকে যদি নজর রাখি তাহলে কালকে ভারতের সঙ্গে ব্রাজিলের একটা শীর্ষ সম্মেলন রয়েছে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা তিনি আমাদের দেশে সফর করছেন। হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন এবং রাষ্ট্রপতি ভবনের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে আমন্ত্রণ জানিয়েছেন, সেখানে তিনি আতিথ্য গ্রহণ করবেন। এছাড়া মূলত G20 এবং ব্রিক্স এর যে গোষ্ঠীর মধ্যে ভারত রয়েছে, সেখানে কৌশলগত অংশীদারিত্ব, প্রতিরক্ষা সহযোগিতা, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানতে পারা যাচ্ছে। আপনারা জানেন শুক্রবার দিন এআইজি ইম্প্যাক্ট সামিট চলছিল ভারত মণ্ডপমে নয়াদিল্লিতে। সেখানে কংগ্রেসের যুব মোর্চার যে সদস্যরা রয়েছে, যুব কংগ্রেসের সদস্যরা, তারা যে চুক্তি হয়েছে ভারত মার্কিন চুক্তি, সেই প্রযুক্তিগত চুক্তি বিরোধিতা করে, প্রতিবাদ করে তারা শার্ট খুলে টপলেস প্রতিবাদ করেছে। যে টপলেস প্রতিবাদকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আখ্যা দেওয়া হয়েছে টপলেস, ব্রেনলেস, শেমলেস। এবং এক্ষেত্রে কংগ্রেসের বক্তব্য যে এই যে ভারতীয় কৃষক এবং তথ্য সার্বভৌমত্বের ক্ষেত্রে ক্ষতি সাধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের দেশের সুরক্ষার সঙ্গে
আপোষ করেছেন বলে অভিযোগ করছে কংগ্রেস, এবং তারই প্রেক্ষিতে তারা এই শার্ট খুলে প্রতিবাদ জানায়, যার ফলে তাদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর পাল্টা কর্মসূচি হিসেবে আমরা দেখেছি রাহুল গান্ধী বিরোধী দলনেতার বাসভবনের বাইরে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার কর্মী সমর্থকরা তারা আবার গিয়ে পাল্টা প্রতিবাদ বিক্ষোভ দেখিয়েছেন, তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়টি নিয়ে শনিবার দিন জাতীয় রাজনীতি উত্তপ্ত হতে পারে, কারণ কংগ্রেসের পক্ষ থেকে একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়েছে যুব কংগ্রেসের পক্ষ থেকে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি সাংবাদিক সম্মেলন করে কংগ্রেসের এই কাজকর্মে যে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং যে কাজ যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা করেছেন সেটা যে রাষ্ট্রবিরোধী, সেটার একটা ন্যারেটিভ তৈরি করা হতে পারে বিজেপির পক্ষ থেকে। অন্যদিকে এআই এক্সপো, যেটা এআই ইম্প্যাক্ট সামিট চলছিল, সামিট হয়তো শেষ হয়ে গিয়েছে, কিন্তু এক্সপো দর্শকদের যে জনসমাগম এই কয়েকদিনে হয়েছে সেই কারণে তার যে বিপুল জনপ্রিয়তা সেটা মাথায় রেখেই আরো একদিন বাড়ানো হচ্ছে। শুক্রবার ছিল শেষ হওয়ার কথা, শনিবার দিন বাড়ানো হচ্ছে। আজ ভাষা দিবস। এই ভাষা দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের জন্য, অন্তত আমাদের দেশেও প্রত্যেকবারই গুরুত্বপূর্ণ, সবসময় গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কিন্তু এবার এই মাতৃভাষা দিবস হিসেবে বাংলা, যেহেতু বাংলার আন্দোলনকে কেন্দ্র করেই আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি পেয়েছিল এই দিনটি, বাংলাদেশে 1952 সালে যে আন্দোলন হয়েছিল, কিন্তু এপার বাংলায় বাংলা ভাষা অস্মিতা নিয়ে যে চর্চা চলছে, রাজনৈতিক চর্চা চলছে গত কয়েক বছর ধরেই, সেখানে এই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে বহিরাগত বলে দাগিয়ে দেওয়া হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেই জায়গা থেকে আবার বিজেপির বক্তব্য, এই তৃণমূল কংগ্রেস আদতে বাংলা এবং বাঙালির অপমান করছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস আবার ঠিক একই অভিযোগ করছে বিজেপির দিকে। ফলে এই যে আজকে ভাষা দিবস, এই ভাষা দিবসে উভয় পক্ষই তারা এই ইস্যুটিকে সামনে রেখে, বাংলা ভাষাকে সামনে রেখে নিজেদের রাজনৈতিক হাতিয়ার আরো পোক্ত করবেন, আরো তাদের শান দেবেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। দ্বিতীয়ত, আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ কার্যত ভাষা আন্দোলনকেই জুলাই অভ্যুত্থানের পর থেকে আমরা দেখছি, সেই বাংলা ভাষা নিয়ে যে আন্দোলন হয়েছিল ওপার বাংলার মাটিতে, সেই আন্দোলনকেই কার্যত তারা প্রশ্নচিহ্ন বসিয়ে দিয়েছেন। সেখানে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি কিভাবে পালিত হয়, কিভাবে দেখেন নতুন নির্বাচিত সরকার বিএনপি বা প্রধানমন্ত্রী তারেক রহমান এই দিনটিকে কিভাবে, কতটা জাঁকজমক করা হয় আগের মতো, নাকি এক্ষেত্রে খানিকটা সন্তর্পণে এগোবেন তারেক রহমান, সেই দিকেও তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহল। তার কারণ একদিকে রয়েছে মৌলবাদীদের চোখ রাঙানি, তার পাশাপাশি বিএনপির যে চিন্তা ভাবনা, কারণ তারাও এই আন্দোলনে ছিল এক সময়। ফলে সেই জায়গা থেকে মুক্তিযুদ্ধর এই যে বিষয়টি, সেটাকে কিভাবে দেখছেন তারা, কিভাবে উদযাপন করেন, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এছাড়া আইসিসি টি20 বিশ্বকাপ চলছে। আইসিসি টি20 বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচের শেষ, দুটি টিমে এবার ভাগ হয়ে গিয়েছে। 7 থেকে 19শে ফেব্রুয়ারি ছিল এই গ্রুপ পর্বের ম্যাচ, তার শেষ। দুদিকে টিমগুলো উঠে গিয়েছে। আজ থেকে শুরু হচ্ছে সেকেন্ড যোগ্যতা অর্জনকারী যে সমস্ত দল, তাদের মধ্য থেকে এবার খেলা শুরু হবে। যোগ্যতা অর্জনকারী খেলার মধ্যে গ্রুপ 1-এ রয়েছে ভারত, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে। এই জিম্বাবুয়েকে মাথায় রাখতে হবে, এরা কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়েছে, আর অস্ট্রেলিয়া গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে। এটা একটা বিশ্বকাপের অঘটন বললে খুব একটা বাড়তি কিছু বলা হয় না। গ্রুপ 2-তে রয়েছে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান। অস্ট্রেলিয়া তো বাদ পড়েইছে। ভারত গ্রুপ এতে অপরাজিতভাবে শীর্ষস্থানে থেকে ঢুকেছে। পাকিস্তান যোগ্যতা অর্জন করেছে, ভারতের কাছে হারলেও তারা চূড়ান্ত যে সুপার 8 তার মধ্যে তারা জায়গা করে নিয়েছে। আজকে সুপার 8-এর যে গ্রুপ 2, সেই গ্রুপ 2-তে নিউজিল্যান্ড বনাম পাকিস্তানের খেলা সন্ধ্যে 7টায়। টস হবে সন্ধ্যে 6:30টায় শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এই খেলা হতে চলেছে। পাকিস্তান একটা বড় জয় পেয়েছে নামিবিয়ার বিরুদ্ধে, ফলে তারা আত্মবিশ্বাসে টকবক করছে। অন্যদিকে নিউজিল্যান্ড, তারা গ্রুপ ডিতে দ্বিতীয় স্থান অর্জন করেছিল, শুধুমাত্র সাউথ আফ্রিকার কাছে হেরেছিল, কিন্তু তাদের যে রান রেট, সেই রান রেটটা ভালো রয়েছে, ফলে তারা যথেষ্ট আত্মবিশ্বাসী। ক্রিকেট বিশেষজ্ঞরা তারা কিন্তু সামান্য হলেও নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচে নিউজিল্যান্ডকে সামান্য হলেও এগিয়ে রাখছে।
আজকে মোটের ওপর এই খবরগুলোর দিকেই আমাদের নজর থাকবে। এখন এ পর্যন্তই, দেখতে থাকুন আমার চ্যানেল তথ্যতত্ত্ব, এবং এই তথ্যতত্ত্ব যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার।